ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 3, অর্থাৎ আমি ইতিমধ্যে আরও দুটি সেট দিয়েছি। কাজে তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে ওই দুটো সেট দেখে এই তিন নম্বর সেট তোমরা ভালো করে দেখো, তাহলে অনেকটাই প্রিপারেশন নিতে পারবে। যাই হোক, নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের জানো এবারে 30 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তাহলে এই 30 মার্কের যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের কি কি থাকবে না থাকবে সেটা ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং প্রতিটি প্রশ্ন আমি সুন্দরভাবে বিশ্লেষণ সহ সমাধান করব। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। প্রথমে দেখি সিলেবাস। এটা হচ্ছে কি তোমাদের বইয়ের যে পিছনে যে সিলেবাস তোমরা সেখানেও কিন্তু আছে প্রত্যেক বিষয় থেকে 10 নম্বর, এখানে 5 নম্বর নিয়ে প্রশ্নপত্র তৈরি করবে, অর্থাৎ প্রত্যেক বিষয়ে 10 নম্বর। তাহলে এখানে 10, এখানে 10, এখানে 10, এরকম করে তোমার টোটাল প্রশ্ন হবে গিয়ে তোমার 30 মার্কের প্রশ্ন। যাই হোক, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের না বললেই নয়। নতুন নম্বর বিভাজন সহ হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 30 মার্কের হবে। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে এবং তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল পরীক্ষা 30 মার্কের, সময় থাকবে 60 মিনিট। ঠিক আছে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেখাবো। এক কথায় তোমরা এটা সাজেশন হিসেবে বলতে পারো 100% সাফল্য তোমাদের অনিবার্য যদি এটা ভালো করে পড়ো। যাই হোক, সেট নম্বর 3, ঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 6টি মোমবাতির দহন একটি ভৌত রাসায়নিক পরিবর্তন। তারপরে লিপিয়ার একটি পর্যাবৃত্ত ঘটনা। সিমেন্ট তৈরির সময় ব্যবহৃত হয় না কার্বন ডাইঅক্সাইড। কোনটি রাসায়নিক পরিবর্তন মরচে পড়া? কোনটি ভৌত পরিবর্তনের ধর্ম ও গঠন অপরিবর্তিত থাকে? কোন প্রকার মৌমাছি মধু তৈরিতে অংশগ্রহণ করে? শ্রমিক মৌমাছি। কোন ভিটামিন হাড়কে মজবুত করে এবং রিকেট রোগ প্রতিরোধ করে? ভিটামিন ডি। তারপরে দইতে যে জৈব অ্যাসিড পাওয়া যায় তা হলো ল্যাকটিক অ্যাসিড। মানুষের মাথায় বসবাসকারী একটি পরজীবী প্রাণী হলো কোন? সবচেয়ে কঠিন মৌল হলো হীরক। আগুন জ্বলতে সাহায্য করে অক্সিজেন। এদের মধ্যে কোনটি মিশ্র পদার্থ? চিনির শরবত। পদার্থ যেটি রাসায়নিক পরিবর্তন তা চিহ্নিত করো। সেটা হচ্ছে কি কাগজ পোড়ানো। যে পরিবর্তনটি ভৌত পরিবর্তন তা হলো জল ফুটে বাষ্প হওয়া। তারপরে পদার্থ যেটি ভৌত পরিবর্তন তা চিহ্নিত করো। এটা হচ্ছে ন্যাপথালিনের বাষ্প হয়ে যাওয়া। শূন্যস্থান পূরণ করো। এবার 2 নম্বরের প্রশ্ন, 6টিতে প্রশ্ন অ্যান্সার করবা। 3 নম্বর, বীজ ধান থেকে চাল তৈরি হওয়া একটি মন্থর প্রক্রিয়া। জলে চিনি যোগ করলে ভৌত পরিবর্তন লক্ষ্য করা যায়। ন্যাপথালিনের বাষ্পীভূত হওয়া একটি ভৌত পরিবর্তন। সিমেন্ট তৈরিতে জিপসাম ব্যবহৃত হয়। বিক্রিয়া তলের ক্ষেত্রফল বেশি হলে রাসায়নিক পরিবর্তন তাড়াতাড়ি হয়। তারপর মোটর ঘুরিয়ে মাটির নিচ থেকে জল তোলা একটি দ্রুত ঘটনা। এরপর পুকুরের জলে অক্সিজেন গ্যাস দ্রবীভূত হয় বলে মাছ ও অন্যান্য জল প্রাণী বেঁচে থাকে। নিষ্ক্রিয় গ্যাস রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। ধাতুর সরু খণ্ডকে সহজেই কঠিন হয়ে যায়। তারপর কার্বন হলো একটি বিশুদ্ধ অধাতু। এরপরে আমরা ঠিক উত্তরের পাশে এবং ভুল উত্তর পাশে চিহ্নিত করি। কাঠ, কয়লা, প্লাস্টিকের উপর আলো পড়লে চকচক করে না, এটা সত্য। দুধ হলো একটি যৌগিক পদার্থ, এটা সত্য। বাতাসে অনেক নিষ্ক্রিয় গ্যাস থাকে। হাইড্রোজেন বাতাসের চেয়ে ভারী আর আগুন জ্বলতে সাহায্য করে, এটা মিথ্যা। কালো রঙের কঠিন পদার্থ যা নিজেই জলে আর নানা রূপে থাকতে পারে তা হলো কার্বন, এটা ঠিক। তারপরে রাসায়নিক পরিবর্তন তাপ উৎপন্ন, এটা ঠিক। সিমেন্ট তৈরিতে জিপসাম ও খনিজগুলো ব্যবহৃত হয়, ঠিক। আগেকার দিনে চাষের ক্ষেতে চ্যাং, লাটা, পুঁটি, কই প্রভৃতি মাছ পাওয়া যেত, ঠিক। মৃত গাছপালা ভূগর্ভে নানা পরিবর্তনের মাধ্যমে দ্রুত কয়লাতে পরিণত হয়, ভুল। চাল থেকে মুড়ি তৈরি হওয়া একটি রাসায়নিক পরিবর্তন, ঠিক। তারপরে স্তম্ভ, মিলা, পাথুরে চুন। আমরা যদি বলি পাথুরে চুন হচ্ছে তোমার ই নম্বর। ই নম্বর হচ্ছে ক্যালসিয়াম ও অক্সিজেন যৌগ। অক্সিজেন 2 নম্বরে হচ্ছে সি, অর্থাৎ পারমাণবিকতা 2। নিয়ন 3 নম্বর। নিয়ন হচ্ছে এ, নিষ্ক্রিয় গ্যাস। সাদা ফসফরাস 4, 4 বি, পারমাণবিকতা 4। চিনি শরবত, চিনি শরবত হচ্ছে 5, এটা হচ্ছে কি তরল ও কঠিন দ্রবণ। এভাবে তোমরা মিলিয়ে নেবে। যাই হোক, এরপর আমরা চলে যাই 5 নম্বর, ভিটামিনের কাজ কি? ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। পরিবহনে সাহায্যকারী দুটি প্রাণীর নাম হলো গরু ও ঘোড়া। একটি জীবাণুনাশক ব্যাকটেরিয়ার নাম হলো কি? স্ট্রেপ্টোমাইসিস। প্রাণী থেকে পায় এমন খাবারের উদাহরণ হলো কি? মুরগির মাংস,
তারপরে দুধ ইত্যাদি। তারপরে গাজরের কোন অংশ আমরা খাবার হিসেবে গ্রহণ করি? গাজরের মূল। আদার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আদার কাণ্ড। চালতার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? বৃত্তি। তারপরে কুমড়োর কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? ফল, ফুল ও কাণ্ড। তারপরে গাছে বাস করে কিন্তু বাসা বানাতে পারে না এমন প্রাণী হচ্ছে বাদুড়। তারপরে লাল পিঁপড়ে কিভাবে বাসা বানায়? লাল যে কোনো চওড়া বা গোল পাতাওয়ালা গাছের পাতা মুড়ে সেগুলিকে জোড়া লাগিয়ে বাসা বানায়। কোন গাছের কোন অংশ দিয়ে হাত পাখা তৈরি করে? তাল গাছের পাতা দিয়ে হাত পাখা তৈরি করা হয়। তন্তু কাকে বলে? সুতো যে সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে গঠিত তাকে তন্তু বলে। কাপড়, সুতো, তন্তু। তন্তু দিয়ে কি তৈরি হয়? তন্তু দিয়ে দড়ি তৈরি হয়। তুলো গাছের আরেক নাম হচ্ছে কার্পাস। তারপরে সুতির জামা কাপড় কি দিয়ে তৈরি হয়? তন্তু দিয়ে। কোন কোন গাছ থেকে তন্তু পাওয়া যায়? শিমুল, কার্পাস, পাট, নারকেল ইত্যাদি। রজন কোন গাছ থেকে পাওয়া যায়? কাজ কি রজন পাওয়া যায় পাইন ও শালের মতো গাছ থেকে এবং কাঠ পালিশ করতে রজন ব্যবহার করা হয়। রাবার পাওয়া যায় কোন গাছ থেকে? কাজ কি রাবার পাওয়া যায় রাবার গাছ থেকে। রাবার দিয়ে গাড়ির টায়ার, পেন্সিলের দাগ মোছার, ইরেজার ইত্যাদি তৈরি করা হয়। তারপর পেন্সিলের দাগ মোছার, ইরেজার কি দিয়ে তৈরি করা হয়? রাবার দিয়ে। কুইনাইন কি থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে। ম্যালেরিয়া রোগ ঔষধ কি থেকে তৈরি হয়? ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হয় কুইনাইন থেকে। কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে। একটি জৈব সার, একটি অজৈব সারের উদাহরণ। একটি জৈব সার হলো ইউরিয়া, একটি অজৈব সার হলো অ্যামোনিয়াম ডাইঅ্যামোনিয়াম ফসফেট। দ্রুত ঘটনা বলতে কি? যেসব ঘটনা তাড়াতাড়ি ঘটে তাদের দ্রুত ঘটনা বলে। তারপর মন্থর ঘটনা বলতে যেসব ঘটনা ধীরে ধীরে ঘটে তাদের মন্থর ঘটনা বলে। একটি দ্রুত ঘটনার উদাহরণ একটি জলপূর্ণ পাত্রে পোড়াচুন ঢাললে সঙ্গে সঙ্গে জল টকবক করে ফুটতে শুরু করে, এটি একটি দ্রুত ঘটনা। একটি মন্থর ঘটনার উদাহরণ হচ্ছে মাটির নিচে চাপা পড়ে থাকা গাছ ও জীবজন্তুর দেহ থেকে কয়লা তৈরি হয়, একটি মন্থর ঘটনা। একটি ভৌত পরিবর্তন উদাহরণ বরফ গলে জল হয়, একটি ভৌত পরিবর্তন উদাহরণ। একটি রাসায়নিক পরিবর্তন উদাহরণ লোহায় মরিচে পড়া, একটি রাসায়নিক পরিবর্তন উদাহরণ। দেহের কোনো ক্রিয়া ঘটনা একবার হলে আগের অবস্থায় ফিরে আসে না, সেটা হচ্ছে খাবার হজমের ক্রিয়া। কী ধরনের ঘটনা উল্লেখ করো? গ্রীষ্মের পর আসে বর্ষা। পর্যবৃত্ত ঘটনা। একটি প্রাকৃতিক অনুপ্রবৃত্ত ঘটনার উদাহরণ হচ্ছে ভূমিকম্প বা সুনামি। রাসায়নিক কীটনাশক সার কোনো জলজ প্রাণী দেহে বিষক্রিয়া ঘটায় মাছের। তারপরে একটি রাসায়নিক সারের উদাহরণ ইউরিয়া। সিমেন্টের প্রধান উপাদান জিপসাম। একটি কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হলে কার্বন পরমাণু যোজ্যতা কত? কার্বন পরমাণু যোজ্যতা 4। পারমাণবিকতা কাকে বলে? একটি মৌলের পদার্থের অণু যতগুলো পরমাণু দ্বারা গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। তারপরে মিশ্র পদার্থ বলতে কি? যেসব পদার্থ একাধিক পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে। দ্রবণ কি? যৌগ না মিশ্র পদার্থ? দ্রবণ হলো মিশ্র পদার্থ। একটি দ্রবণের কয়টি অংশ কি কি? একটি দ্রবণের দুটি অংশ দ্রাব এবং দ্রাবক। ডাব দ্রবণ তৈরির সময় যে পদার্থটি গুলে যায় তাকে দ্রাব বলে। হ্যাঁ, তারপরে দ্রাবক কি? দ্রবণ তৈরির সময় দ্রাব যার মধ্যে গুলে যায় তাকে দ্রাবক বলে। চিনি শরবতের দ্রাবক কি? চিনি শরবতের দ্রাবক হলো চিনি। পরিশ্রাবণ ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতি হলো পরিশ্রাবণ। বালির লোহার চূর্ণ মিশ্রণ থেকে লোহা বের করার জন্য তুমি কি ব্যবহার করবে? লোহার জন্য চুম্বক ব্যবহার করব। ক্লাসন কি? দ্রবণ থেকে কঠিন পদার্থের ক্লাস তৈরির পদ্ধতিকে ক্লাসন বলে। পদার্থ কাকে বলে জানো তোমরা? কমারশালা থেকে এরা লোহাকে। একটি তরল ধাতুর নাম হচ্ছে ব্রোমিন, একটি তরল ধাতুর নাম হচ্ছে পারদ। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। তারপরে একটি অধাতুর উদাহরণ দাও যেটি তৈরিতে সুপরিবাহী গ্রাফাইট কার্বনের রূপভেদ। একটি কঠিন অধাতুর উদাহরণ আয়োডিন। একটি উজ্জ্বল ও চকচকে অধাতুর নাম হচ্ছে হীরক। একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হচ্ছে হাইড্রোজেন। সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি? সোনা। জলের চেয়ে হালকা ধাতু কোনটি? সোডিয়াম। সংক্ষিপ্ত উত্তর দাও। পরজীবী কাদের বলে? যে সকল জীব জীবন ধারণের জন্য ভিন্ন প্রকৃতির অন্য কোনো জীবের উপর নির্ভর করা হয় তাদের পরজীবী বলে। তৃণভোজী বলতে কি বোঝো? যেসব প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে তৃণভোজী। গরু, ছাগল, হরিণ। মাংসাশী প্রাণী বলতে কি বোঝো? যেসব সমস্ত প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ, শিয়াল। তারপরে সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথ্যবিত সম্পর্কে। ক্লাউন মাছ থেকে সাগর কুসুমের সঙ্গে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় এক ক্লাউন মাছ, আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা শিকার হয় সাগর কুসুমে। এছাড়া সাগর কুসুমের খাবারের পরে থাকা অংশকে ভাগ পায় ক্লাউন মাছ। গোবক এবং গরুর মিথ্যবিত আলোচনা করো। গোবক গরুর গায়ে বসা পোকাদের খেয়ে গরুকে আরাম দেয়। অনেক সময় গরু হাঁটার সময় ঘাসের মধ্যে থেকে নানা পোকামাকড় উড়ে যায় যা গোবকের খাদ্য। এইভাবে গোবক যেমন খাবার পায় তেমনি গরুও পোকার থেকে মুক্তি পায়। সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার মিথ্যবিতে কি? সাগর কুসুম খোলক সময় সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে এবং তার বিষাক্ত কোণযুক্ত টিনটা কলের সাহায্যে তাকে রক্ষা করে। অন্যদিকে সাগর কুসুম নিজে কোথাও যেতে পারে না, তাই সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুম সেই খাবারে ভাগ পায়। পিঁপড়ে ও জাপ পোকার মধ্যে মিথ্যবিত আচরণ। জাপ পোকার গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে, শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম হানিডিউ। পিঁপড়াদের খুবই উপদেয় খাবার হলে হানিডিউ খাবার পাওয়ার জন্য পিঁপড়ার জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়। এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এই গাছ থেকে অন্য গাছে নিয়ে যায়। পাউরুটি দিয়ে যে ফুটোগুলো দেখে সেগুলো কেন তৈরি হয়? পাউরুটি তৈরি করতে গেলে ময়দা বা আটা, জল আর ইস্ট লাগে। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে এবং তৈরি করে কার্বন ডাইঅক্সাইড
ডাইঅক্সাইড, অ্যালকোহল, ময়দা বা আটার মিশ্রণটি ফুলে উঠে সাহায্য করে। এই কার্বন ডাইঅক্সাইড পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তখন পাউরুটির গায়ে ফুটো তৈরি হয়ে যায়। স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া দুটি জীবাণুনাশক ঔষধের নাম লেখো। দুটি জীবাণুনাশক ঔষধ হলো স্ট্রেপ্টোমাইসিন ও এটা এরিথ্রোমাইসিন। যৌগিক অণু বলতে কি বুঝো? উদাহরণ দাও। যেসব অণু একাধিক মৌলিক পদার্থের দুটি বা তার বেশি সংখ্যক পরমাণু দিয়ে তৈরি তাদের যৌগিক অণু বলে। যেমন উদাহরণ অ্যামোনিয়া অণু NH2, একটি নাইট্রোজেন N এবং 3টে হাইড্রোজেন, এখানে NH3 হবে। হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত যৌগ অণু। তারপর শিশির কি? শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাস থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং জলকণা সৃষ্টি করে। এই জলকণা ফোটার আগার গাছের পাতা ঘাসের উপর জমা হলে তাকে শিশির বলে। আচারে ভিনেগার মেশানো হয় কেন? ভিনেগার আচারের জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয় এবং আচারকে দীর্ঘদিন পচন থেকে রক্ষা করে। এছাড়া ভিনেগারের জন্য আচারের স্বাদ টক হয়। সদ্য কাটা আপেল খোলা হওয়ায় বাদামি ছোপ ধরে কেন? সদ্য কাটা আপেল খোলা হওয়ায় রাখলে বাতাসের অক্সিজেন সংস্পর্শে আসে, এতে ওই কাটা অংশের সঙ্গে অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং বাদামি ছোপ ধরে। গরমকালে শিশির জমে না কেন? শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়, ঘনীভূত হয় এবং গাছের পাতা বা টিনের সালে শিশির তৈরি হয়। কিন্তু গরমকালে বাতাসের উষ্ণতা বেশি হয় বলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না, তাই শিশির জমে না। শস্য ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহার হলে তা কীভাবে মানুষের শরীরে ক্ষতি করে? শস্য ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহার করলে তা বৃষ্টির জন্য জলের সঙ্গে ধুয়ে জলাশয়ে গিয়ে পড়ে। ওই জলাশয়ে মাছ ও পানীয়র সঙ্গে ওই রাসায়নিক পদার্থগুলো মানুষের শরীরে ঢুকে পড়ে। রাসায়নিক মানুষের দেহে নানান অঙ্গ যেমন যকৃৎ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুস ইত্যাদি জমা হয়, এতে মানুষের শরীরে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব হয়। এমন একটি পরীক্ষার কথা লেখো যার সাহায্যে বোঝা যেতে পারে যে লোহা আর তার থেকে তৈরি হওয়া মরচে আলাদা পদার্থ। লোহার মরচের কাছে চুম্বক নিয়ে গেলে দেখা যাবে তা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না, কিন্তু লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। পরীক্ষা থেকে বোঝা যায় যে লোহা এবং তার থেকে তৈরি হওয়া মরচে আলাদা পদার্থ নয়। ভৌত পরিবর্তনের 3টি উদাহরণ। ভৌত পরিবর্তনের 3টি উদাহরণ হচ্ছে মোম গলানো, জমে জমে বরফ হওয়া, রাস্তার পিচ গলে যাওয়া। এরপর 18 নম্বর, কয়লা বড় টুকরা চেয়ে কয়লার গুঁড়োর দহন দ্রুত হয় কেন? ব্যাখ্যা করো। কয়লার বড় টুকরার চেয়ে কয়লার গুঁড়োর উপরিতলের ক্ষেত্রফল অনেক বেশি। উপরিতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য বিক্রিয়া দ্রুত হয়, তাই তাড়াতাড়ি দহন ঘটে। রড ডেলার চেয়ে গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে কেন? বড় ডেলার চেয়ে গুঁড়ো ধুনোর উপরিতলের ক্ষেত্রফল অনেক বেশি। উপরিতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য বিক্রিয়া দ্রুত হয়, তাই তাড়াতাড়ি ওঠে। রাসায়নিক পরিবর্তন 3টি উদাহরণ। লোহায় মরচে পড়া, দুধ থেকে দই হওয়া এবং কয়লা পোড়ানো। তারপরে তাপ বিদ্যুৎ কেন্দ্র। কয়লা থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপশক্তি উৎপন্ন করা হয়। এই তাপ জলে ফুটিয়ে বাষ্প করা হয়। এই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এরপরে হচ্ছে কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কী করে বুঝবে? রাসায়নিক পরিবর্তন ঘটলে নিচের ঘটনা দেখা যাবে। অনুভব করা যেতে পারে যে গন্ধ উৎপন্ন হতে পারে, পদার্থের বর্ণ পরিবর্তন হতে পারে, প্রচুর তাপ উৎপন্ন অথবা শোষিত হতে পারে, শব্দ উৎপন্ন হতে পারে। মন্থর ঘটনা বলতে কি বুঝো? উদাহরণ যেসব ঘটনা ঘটতে যথেষ্ট সময় লাগে তাতে তাড়াতাড়ি ঘটে না, সেগুলিকে মন্থর ঘটনা বলে। ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়া, নারকেল গাছে চারা থেকে নারকেল তৈরি হওয়া। ভৌত পরিবর্তন কারণ উদাহরণ যে পরিবর্তন পদার্থ বস্তুর মূল গঠনে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে তাকে, যেমন জলে চিনি গুলে যাওয়া, মোমবাতির গলে যাওয়া ইত্যাদি। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ যে পরিবর্তন একমুখী পদার্থ বস্তুর মূল গঠনে পরিবর্তন, রং, গন্ধ, স্বাদের স্থায়ী পরিবর্তন করে তাপ উৎপত্তি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ দুধ থেকে দই তৈরি হওয়া, চাল থেকে মুড়ি তৈরি হওয়া ইত্যাদি। 1 গ্লাস জলে 1 চামচ নুন ঢেলে ভালো করে গুললে নুনের কণাগুলো আর দেখা যায় না, তাহলে নুনের কণাগুলো যায় কোথায়? নুনের কণাগুলো জলে গুললে নুনের কণাগুলো ছোট ছোট অণুতে পরিণত হয়, সেগুলো জলের অণুগুলোর সাথে মিশে দ্রবণের সব জায়গায় ছড়িয়ে পড়ে। গরমকালে আমাদের প্রচুর ঘাম হলে জামা কাপড় সাদা দাগ দেখা যায় কেন? ঘামের মধ্যে নুন থাকে। গরমকালে ঘামের সাথে নুন দেহের বাইরে বেরিয়ে আসে, পরে যখন জল বাষ্প হয়ে উবে যায় তখন নুন পড়ে থাকে, তাই নুনের সাদা দাগ দেখা যায়। তোমার বাড়ি বা বাড়ির আশেপাশে দেখা এমন 3টি জিনিসের নাম বলো যারা মৌলিক যৌগ ও মিশ্র পদার্থ রান্না করে। লোহার কড়াই মৌলিক পদার্থ, ব্লিচিং পাউডার, সাবান যৌগিক পদার্থ, নুন, জল, চিনি, শরবত মিশ্র পদার্থ। ধাতু কাকে বলে? উদাহরণ যেসব মৌল সাধারণত উষ্ণতায় কঠিন, উজ্জ্বল, চকচকে এবং ভারী, আলোক প্রতিফলন সক্ষম, তাপ ও তড়িতে সুপরিবে, ধনাত্মক তৈধমে তাদের ধাতু বলে, যেমন লোহা, তামা, পারদ ইত্যাদি। অধাতু কাকে বলে? যেসব মৌল সাধারণত উষ্ণতায় কঠিন, তরল, গ্যাসীয়, ওজনে হালকা, ভঙ্গুর, উজ্জ্বল, আলোর প্রতিফলন অক্ষম, তাপ ও তড়িতের কুপরিবেগ, ঋণাত্মক তৈধর্মে তাকে অধাতু বলে। উদাহরণ অক্সিজেন, কার্বন, গন্ধকেতে। ধাতুকল্প কাকে বলে? ধাতু অধাতুর উভয় শ্রেণী মৌলের কিছু সংখ্যক ধর্মের সঙ্গে যে সমস্ত মৌলের ধর্মে মিল আছে তাকে ধাতুকল্প বলে। উদাহরণ আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি। অক্সিজেনের 2টি গুরুত্ব উল্লেখ করে। অক্সিজেন 2টি গুরুত্ব হলো অক্সিজেন জীবের শ্বাসকার্যের জন্য আবশ্যক, অক্সিজেন আগুন জ্বালতে সাহায্য করে। জলের 2টি ধর্ম। জলের 2টি ধর্ম, জল বর্ণহীন, গন্ধহীন, সাধারণ অবস্থায় তরল, এর কঠিন, বরফ ও গ্যাসীয়, জলীয় বাষ্প অবস্থা থেকে এটি কোনো কিছু জ্বলতে সাহায্য করে না। পরমাণু কাকে বলে? উদাহরণ দাও। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যেটি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। উদাহরণ নাইট্রোজেন পরমাণু, লোহার পরমাণু ইত্যাদি। এবার 36 অণু কাকে বলে? উদাহরণ মৌলিক বা জৈবিক পদার্থের সবচেয়ে ছোট যে কণাটি মধ্যে পদার্থের সমস্ত ধর্মগুণ বজায় থাকে, যেটি স্বাধীনভাবে বজায় থাকতে পারে তাকে অণু বলে। উদাহরণ নাইট্রোজেন, N2, কার্বন ডাইঅক্সাইড, CO2 ইত্যাদি।
মৌলিক অণু কাকে বলে? উদাহরণ যে সকল অণু একই মৌলের সমান ধর্ম ওজনযুক্ত এক বা একাধিক পরমাণু দিয়ে গঠিত তাকে মৌলিক অণু বলে। উদাহরণ নাইট্রোজেন অণু দুটি পরমাণু দিয়ে গঠিত, একটি মৌলিক অণু নাইট্রোজেন, হিলিয়ামের একটি পরমাণু দিয়ে গঠিত He। তারপরে রাসায়নিক পরিবর্তন, এ যদি আমরা বলি রচনা তৈরি প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন। রাসায়নিক পরিবর্তন উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো। রাসায়নিক পরিবর্তন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: রাসায়নিক পরিবর্তন পদার্থের মূল গঠন, ধর্ম, বৈশিষ্ট্য পাল্টে যায়। রাসায়নিক পরিবর্তন স্থায়ী প্রকৃতি পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ আবার আগের অবস্থায় কখনোই ফিরে আসে না। এটি একমুখী ঘটনা। রাসায়নিক পরিবর্তন সময় রং, স্বাদ, গন্ধ ইত্যাদির পরিবর্তন হয়। এই পরিবর্তন তাপ উৎপন্ন হয় বা শোষিত হয়। এরপরে শিশির কীভাবে সৃষ্টি হয়? গরমকালে শিশির জমে না কেন? শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়, সেই সময় ঠান্ডা বাতাস থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের উপর পড়ে জমা হয়। এভাবে শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী ভৌত পরিবর্তন একটি ঘটনা। গ্রীষ্মকালে রাতে বাতাস গরম থাকে, ফলে জলীয় বাষ্প ঠান্ডা হয়, ঘনীভূত হয় না, আর শিশিরও জমে না। এরপরে রাসায়নিক বিক্রিয়া রঙের পরিবর্তন হচ্ছে এমন একটি উদাহরণ তোমার জানা থাকলে বলো। রাসায়নিক বিক্রিয়া রঙের পরিবর্তন হচ্ছে এমন একটি উদাহরণ হলো লোহায় মরচে পড়া। কালচে রঙের লোহা বাতাসে অক্সিজেন ও আর্দ্র বায়ু জলীয় বাষ্পের প্রভাবে বাদামি বর্ণের স্থায়ী মরচে শোধক ফরিক অক্সাইড গঠন করে এবং এই রং পরিবর্তন স্থায়ী, একমুখী এবং আবশ্যক একটি রাসায়নিক পরিবর্তন। মানুষ কীভাবে গাছেদের উপর নির্ভর করে? মানুষ বিভিন্নভাবে গাছেদের উপর নির্ভর করে, যেমন খাবারের জন্য চাল, আটা, শাক, সবজি প্রভৃতি সব উদ্ভিদেই গাছ থেকে পাওয়া যায়। ঘর বাড়ি আসবাবপত্র তৈরিতে ঘরের কাঠের আসবাবপত্র, ঘরের চালা দেওয়া ইত্যাদি তৈরিতে গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। জামা কাপড় তৈরির জন্য শিমুল, পাট, কার্পাস ইত্যাদি গাছ থেকে পাওয়া তন্তু দিয়ে সুতো এবং সেই সুতো দিয়ে জামা কাপড় তৈরি হয়। অন্যান্য জিনিসের জন্য, ঔষধের জন্য উদ্ভিদের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়, যেমন কালো মেঘের পাতা, সুগন্ধ, সর্পগন্ধের ফুল ইত্যাদি। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। আশা করি তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা সম্পূর্ণভাবে উপলব্ধি করবে এবং ভালো একটা প্রস্তুতি হবে। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলো না। ধন্যবাদ সব।